মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিয়ন্ড টাইমলাইন প্রেজেন্স কুমার ইজ হিয়ার। আমাদের আজকের নিবেদন কুমার ইজ হিয়ার সিরিজ থেকে কামরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তৈরি করা আপনাদের জন্য স্পেশাল, যার মধ্যে নানান ধরনের ভৌতিক, ডিটেকটিভ স্টোরি এবং আরও নানান ধরনের গল্পের সমন্বয়ে তৈরি করা কুমার ইজ হিয়ার। আশা করব আপনারা সংস্কার মুক্ত হয়ে গল্পটাকে স্বচ্ছ মনে এবং আনন্দ সহকারে উপভোগ করবেন। শুরু হতে চলেছে কামরা। মা বললেন, ওরে, আজ অগস্ত্য যাত্রা, আজকে বিধির যেতে নেই। সুটকেসটা গোছাতে গোছাতে আমি বললুম, কেন বলো দেখি, আজ বিদেশে গেলে কি হয়? মা বললেন, আজকে যাত্রা করে অগস্ত্য মণি আর ফিরে আসেননি। আমি বললুম, অগস্ত্যমুনির বউ ভারী কদ্দল করত, তার ভয়েই এই আসি বলে তিনি পিঠ টান দিয়েছিলেন। মা প্রতিবাদ করে বললেন, কই, শাস্ত্রে তো সে কথা লেখে না। আমি বললুম, শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমুনির বউ মানহানির মামলা এনে শাস্ত্রকারককে জব্দ করে দিতেন যে। কাজী শাস্ত্রকাররা সে কথা চেপে গিয়েছেন। মা বললেন, না রে না, বিন্দু পাহাড়। আমি বাধা দিয়ে বললুম, থাক মা, ও গল্প আমিও জানি, তোমার কোনো ভয় নেই মা। মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসবই। তোমার মতন মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? এই নাও, একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো দেখিনি। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম। এ সময়ে কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময়ে আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায়ে নমস্কার। সে কি বেড়াতে যাওয়া নাকি নরক যন্ত্রণা ভোগ করা? প্রথমেই আমাদের বেনারসি যাওয়ার কথা, সেখানে গিয়ে পৌঁছাবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনে কাটাতে হবে, কাজেই আমাদের কামরায় লোক নেয় দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গাল গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিলে। খানিকক্ষণ পরে অন্ধকারী যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখে ঘুম জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকা আমার ঘুম ভেঙে গেল। কি আমার গা ধরে নাড়া দিচ্ছে। ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল। আমি বললাম, যতীন, আমার আমার ঘুম ভাঙলে কেন? যতীন বললে, আমিও তোমাকে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করতে চাই, তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলাম, তুমিই তো আমার গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। যতীন হেসে বললে, বাহ, বেশ লোক তো, যা হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার গাড়ি দোষ চাপানো হচ্ছে। আমি বললাম, না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পা নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকেই তুমি ধাক্কা মেরেছ। আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? যতীন গম্ভীর স্বরে বললে, গাড়িতে আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলো কি? চোটর আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলাম। এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এবং আমাদের মোটমাটগুলো একটাও অদৃশ্য হয়নি। যতীন বললে, নিশ্চয়ই চোর এসেছিল, ভাগ্যিস আমাদের ঘুম ভেঙে গেছে, তাই চুরি করবার আগেই তাকে সরে পড়তে হয়েছে। বড় বেঁচে গিয়েছি হে। আমি বললাম, জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিভেও কাজ নেই।
আচ্ছা জ্বালাতন দেখছে। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো। তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়ল, কিন্তু আবার ঘুম গেল ভেঙে। এবারে কেউ আর আমাকে ধাক্কা মারছিল না। এবারে কামরার ভিতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি কামরার ভিতরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলুম। সে বললে, এ আবার কি ব্যাপার? আজ কি রাজ্যের আপদ আমাদেরই এখানে এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হলো সে যেন ভয়ানক জখম হয়েছে। কিন্তু কামরার জানলা দরজা সব বন্ধ, সে ভিতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার খুব জোরে কেউ কেউ করে চেঁচিয়েই একবারে চুপ মেরে গেল। আমি বললুম, যতীন, আলো নেভালে কে? যতীন বললে, জানি না তো, আমি তো ভাবছিলাম তুমি নিভিয়েছ। কুকুরটা কিন্তু ভেতরেই আছে, বেঞ্চি থেকে পা নামানো হবে না। ব্যাটা যদি খ্যাক করে একবার কামড়ে দেয়। তোমার টর্চটা কোথায় বলো তো? আমার পাশেই আছে। কুকুরটা কোথায় আছে? যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠি গাছটা মাথায় তুলে প্রস্তুত হয়ে রইল। কুকুরটা যদি তেড়ে আসে তাহলে তক্ষুনি তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিছুই নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। আমি বললাম, সম্ভব, কিন্তু এই যে এক্ষুনি কুকুরটা চেঁচাচ্ছিল সে এলোই বা কেমন করে? আর আর গেলই বা কেমন করে? যতীন বললে, কুকুরটা বোধহয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল। আমরা ঘুমের ঘোরে ভুল শুনেছি। আমি বললাম, হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আজকে ঘুমের দফা রীতি। এসো, হ্যাঁ, বসে বসে গল্প করা যাক। এই বলে আমি বসে পড়ল, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আরেকজন কি এসে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। বলল, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশের বেঞ্চি থেকে যতীন বললে, কই, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম, কই, কেউ তো সেখানে নেই। তারপরে শুনতে পেলাম আমার কানে কে যেন ফিসফিস করে কথা কইছে। কি যে বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ কইছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ যতীন বললে, মোহন, তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললাম, আমার বিছানায়। যতীন সভয় বললে, তবে আমার কানে কথা কইছে কি? জবাব না দিয়ে দুপাশে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কারুর গায়ে হাত লাগলো না। অথচ তখন আমার কানের কাছে মুখ এনে কে ফিসফিস করছে। ডাক্তারি পড়ি, রোজ দুহাতে টাটকা বা পচা মোড়ার দেহে হাসি মুখে ছুরি চালাই। গভীর রাতে একলা মোড়ার পাশে অম্লান বদনে বসে থাকি। স্বপ্নেও কখনো রোদ দেখিনি। তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়াবার শক্তিও আর রইল না। যতীনেরও বোধ হয় সেই অবস্থা। সে প্রায় কান্নার স্বরে বললে, মোহন, মোহন, কামরার ভেতরে কারা সব এসেছে? কে আমার সঙ্গে ফিসফিস করে কথা কইছে? এই শোনো, কে আবার চলে বেড়াচ্ছে? সত্যি কথা, ঘরময় কে চলে বেড়াচ্ছে? খট 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 খট, খড়মড় খড়মড় খড়মড়। এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি। কঙ্কালকে নাড়ালে ঠিক এমনই অস্থি ঝংকার জেগে ওঠে, কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র করে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। আচমবিতে ক্লির এক ব্যাপার। কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কে উ করে কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিসফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলাফেরার খটখটানি। এক কোণ থেকে মেয়ে গলায় সেই উ করে কান্না
গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গে এইসব শুনতে লাগলো। যতীনের কোনো সাড়া নেই। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি? মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো কি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু। চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখের ফুটোর রং নীল হয়ে গেল। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিলে। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভেতরেই দু হাতে দুধদার ঘুষি ছুটতে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কারুকে ভয় করি না। সরে যা, সরে যা সব, আমি তোদের কারুকে ভয় করি না। সরে যা সব, আমি তোদের কারুকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপ করে জ্বলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠকঠক করে কাঁপছে। তারও অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভিতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজও কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়ল। যতীন অস্ফুট স্বরে বললে, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমি বলল, আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না, স্বপ্ন নয়, এই দেখ। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের উপরে রক্ত ছিটকে পড়েছে। তাজা রাঙা রক্ত। রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রসব করেছে। আমি আর সইতে পারলুম না। অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়ল। পরের মুহূর্তেই প্রচণ্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। গার্ড এসে জিজ্ঞেস করলে, তোমরা ট্রেন থামিয়েছো? আমি বললাম, হ্যাঁ। আমি আর যতীন এক এক লাফে ট্রেন ছেড়ে বাইরে গিয়ে পড়লুম। কেন? গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি তা আমি বলতে চাই না, কিন্তু ও কামরার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয় পাগল হয়ে যেতুম, না হয় মারা পড়তুম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ বুঝতে পারলুম না। তুমি কি বলতে চাও ভালো করে বুঝিয়ে বলো। যতীন বললে, ও কামরায় ভূত আছে? গার্ড হো হো করে হেসে বললে, কামড়ায় ভূত? এ একটা নতুন কথা বটে। বাঙালি বাবুদের মাথা খুব সাপ। ট্রেনের কামড়াতেও তারা ভূত আবিষ্কার করে। আমি বললুম, ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা যা স্বাভাবিক নয়। গার্ড বললে, অ্যালার্ম কর টেনে বাজে কথা বলে তোমরা এখন আইন ফাঁকে যেতে চাও? ওসব চালাকি আমার কাছে চলবে না, তোমাদের জরিমানা দিতে হবে। আমি বললুম, সাহেব, আমরা জরিমানা দিতে রাজি আছি, তবু ও কামরায় আর ঢুকতে রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভিতর থেকে আমার জিনিসপত্রগুলো সবকে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ ও পোটলা পুটলি প্রভৃতি। ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেঁট করে তাড়াতাড়ি মাটির উপর বসে পড়ল, নাইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা চূর্ণ করে দিত। গার্ড চেঁচাতে লাগলো, এই পাহাড় পাহাড়! একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতরে গিয়ে ঢুকল এবং বলা বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বললে, বাবু, ব্যাপারটা কি বুঝতে পারছি না। ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বোঝাবার সময়ও নেই। তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে। আপাতত তোমরা অন্য কোনো কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেবো। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠল। তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শুনবার জন্য ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করল। একটি আধবুড়ো ভদ্রলোক
পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলেছি না কেন? আমাদের কাছে এসে বললেন, মশাই, গেল বছরে এই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। আমি বললুম, তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না। রানীগঞ্জে গাড়ি থামলে পরে দেখা গেল একটা সেকেন্ড ক্লাস কামরার ভিতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটি কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলে তার কোনো সন্ধানই পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললাম, একটা কুকুরও ছিল। তারপর? তার কিছুদিন পরে ওই কামরাতেই তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বললে, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায়? মানুষকেই ভূতেরা খুঁজে বার করে। তিনি বললেন, তারপর প্রায়ই এরকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রতিবারই রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। যতীন বললে, হ্যাঁ, রানীগঞ্জ কেন? আর একটু হলেই তো আমাদের ভবনটির পারে যেতে হতো। আমি বললাম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলব না। সত্যি সত্যিই আজকের যাত্রা অশুভ। আজ শুনছিলেন কামরা, রচনায় মিস্টার কুমার, গল্প পাঠে এবং মোহন চরিত্রে রূপঙ্কর, মোহনের মায়ের ভূমিকায় SK রেশমা, রেল কর্মচারী দ্বিতীয় মীর, যতীনের ভূমিকায় দেব, ট্রেনের গার্ড সৌভিক, গল্পের সূত্রধর এবং গল্পের চিত্র গঠনে উপাচার্য, সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় ইউটিউব লাইব্রেরি, পিক্সাবে